বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নির্বাচন কমিশনে আগামী আসন্ন যে নির্বাচন, জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং তাদের সাথে একটা তাদের সচিব এবং তাদের মহাপরিচালক এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য যে সংস্থা প্রধান আছেন তাদের সাথে একটা আলোচনার বৈঠক হয়েছে এবং আমরা বিভিন্ন জিনিস সেখানে তাদের নজরে এনেছি, যেটা সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর ভোট ব্যবস্থার সাথে সম্পর্কিত বলে আমরা মনে করি। সেগুলো আমি আপনাদেরকে একটু জানাচ্ছি এক এক করে। যেমন ভোট কেন্দ্র স্থাপনা, ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার। আপনারা জানেন যে আমাদের দেশের বিভিন্ন স্কুল কলেজ যেখানে আমরা মূলত ভোট কেন্দ্র স্থাপন করি, অনেক সময় কোনো অ্যাক্সেস রোডগুলো ভেঙে যায়। বৃষ্টির দিনে মাটির রাস্তা হলে সেটার অংশবিশেষ বিলুপ্ত হয়ে যায়, যাতায়াতের সমস্যা হয়। ফেব্রুয়ারিতে যেহেতু আমাদের ইলেকশন হবে, সেই সময় শীতের দিন, অতএব এই অসুবিধাটা নিশ্চয়ই থাকবে না, কিন্তু রাস্তাটার মান উন্নয়ন করার দরকার যাতে মানুষের যাতায়াতের পথ সুগম হয়। সেই জন্যে যার অধিক্ষেত্রের দেখে যে তারা ব্যবস্থাটা নেবেন। যেমন আপনার স্থানীয় সরকার বিভাগ থেকে এলজিইডি ডিভিশন প্রাইমারি স্কুলগুলো দেখেন, আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে যারা দেখেন আপনার ওদের ইঞ্জিনিয়ারিং ব্যুরো আছে, এরা রোডস অ্যান্ড হাইওয়েজ এনাদেরকে আছে, সেইগুলো মোটামুটিভাবে আমরা তাদের নজরে এনেছি। তারা ইনশাল্লাহ এটার দায়িত্ব নেবেন এবং আমাদের ধারণা যে ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি নাগাদ এগুলো অবকাঠামোগুলো ঠিকঠাক করা হবে। আপনার বাউন্ডারি ওয়ালও কিছু জায়গায় নেই, তারপর আপনার দরজার জানালার প্যানেলগুলো ঠিকঠাক করা, এইসবই ভৌত অবকাঠামোর মধ্যে পড়ে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনী দায়িত্ব, এই প্যানেলটা আমরা প্রস্তুত করছি এবং আমরা প্যানেলে এবার বিভিন্ন স্কুল কলেজ এবং সরকারি ব্যাংক যারা কাজ দায়িত্বরত আছেন তাদেরকেও আমরা এর ভিতরে অন্তর্ভুক্ত করব, যাতে তালিকাটা আমাদের বড় হয়, আমাদের এখান থেকে সুষ্ঠুভাবে আমরা তাদেরকে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেলটা তৈরি করতে পারি। মূলত আপনার প্রেজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রেজাইডিং অফিসার, পোলিং অফিসার, এই তিনটা আমাদের প্রত্যেকটা কেন্দ্রের জন্য লাগবে। এবং আপনারা জানেন যে ভোট কেন্দ্রের সংখ্যা গতকালকে আমরা জানিয়েছি যে 42,000 প্লাস, কাজে সেই অনুযায়ী আমাদের সেই হিসাবে আনুপাতিক হিসাবে লাগবে। পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহনের ক্ষেত্রে আমাদের হেলিকপ্টার সার্ভিসেস লাগবে। সেটার জন্যে সেটা বিমান বাহিনী বা সেনাবাহিনী বা অন্যান্য যারা আছেন তাদের মাধ্যমে পাওয়া যাবে, কিন্তু হেলিপ্যাড যেখানে বিমান আপনার হেলিকপ্টার ল্যান্ড করবে সেই হেলিপ্যাডটা তৈরি করা, সমতল করা এবং চিহ্নিত করার দায়িত্বটা উপজেলা লেভেল পর্যন্ত এবং দুর্গম এলাকাতে যে সমস্ত কেন্দ্র হবে সেখানে নির্ধারিত করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা যেন তারা যে যা স্ব ক্ষেত্রে এটা করবেন। এটা মূলত স্থানীয় প্রশাসন থেকেই করা হবে। নির্বাচনী প্রচারণা, সচেতনতা উদ্বুদ্ধকরণ ইত্যাদি বিষয়ে তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতার আমাদের তারাও করবেন এবং সেই সাথে সাথে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সংসদ টেলিভিশন বলে একটা চ্যানেল আছে, সেটার এয়ার টাইম যদি আমরা ব্যবহার করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করছি যাতে এই জিনিসটা প্রচারণা হয়। আবার বিটিভি নিউজ বলে একটা চ্যানেল আছে, সেখানেও ফ্ল্যাশ নিউজের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কথাবার্তা যেন প্রচারণার মাধ্যমে ব্যবস্থা করতে পারি, সে বিষয়ে বিটিভি আমাদেরকে সহযোগিতা করবে। পর্যবেক্ষক নিয়োগের ব্যাপারে আপনারা জানেন যে বিদেশি পর্যবেক্ষকরা আসেন, দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি আমাদের যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসেন, স্ব-উদ্যোগী হয়ে কিছু আসেন, আমরা কাউকে অনুরোধ করি আসার জন্যে। তাদের ভিসা প্রাপ্তিতে যেন সময়ক্ষেপণ না হয় এবং তারা যেন অ্যাপ্রোপ্রিয়েট ভিসা ক্যাটাগরিতে তারা ভিসাটা পেতে পারেন,
সেই বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। এবং ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সংকলন প্রদানের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে প্রতিনিধি জানিয়েছেন যে তাদেরকে একটু সময় দিতে বলেন, যে আপনারা আমাদেরকে একটু অন্তত 4 থেকে 5 দিন যদি সময় দেন তাহলে আমরা একটা সুস্থভাবে এটা দিতে পারি, যে তাদের যদি কারো কোনো আপত্তি থাকে, আদারওয়াইজ তাদের জন্য একটু টাইট হয়ে যায়। বলেন যে আমাদের একাধিক মানুষ প্রায় 5টা দিন 5টা রাত অক্লান্ত পরিশ্রম করেন, 4 থেকে 5 দিন। কাজে ওনাদের জন্য যেন একটা টাইট শিডিউল না হয়, একটু যেন স্পেস থাকে, সেই জন্য 5 দিন যদি আমরা সময় দিই তাদেরকে এই তথ্য দিতে, তাহলে এই জিনিসটা ভালো হয়। এবং এইটা বাজেট স্বাভাবিকভাবেই অল রোডস লিড টু ফাইন্যান্স। বাজেটের ব্যাপারে সবাই কথা বলেছেন, প্রচারণার সাথে বাজেটের ব্যাপারটা আছে। তো সবাই সবার স্বক্ষেত্র থেকে বাজেট নিয়ে আমাদেরকে জানাবেন। তবে আমরা বলেছি যে বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হতে, যে যেন বেশি খরচ না হয়, কিন্তু প্রয়োজনীয় খরচটুকু হবে যেন সাশ্রয়ী দৃষ্টিভঙ্গি থেকে এই জিনিসটা তৈরি করা হয়। জনবল, যানবাহন, লজিস্টিক্স সাপোর্ট এবং আপনার মাঠ পর্যায়ে পেট্রোল অ্যান্ড লুব্রিকেন্ট কেনার জন্য বাজেট বরাদ্দের ব্যাপারটাও আসছে। যানবাহন অধিযাচন করতে হয়, রিকুইজিশন করতে হয়, এটা যেন স্বল্প মাত্রায় যতটুকু প্রয়োজন তার বেশি যেন না হয়। বিশেষ করে সরকারি সংস্থাগুলোর থেকে যদি আমরা যানবাহনের সুবিধাটা পাই, সেটার দিকে বিশেষ করে নজর রাখতে দেওয়া হচ্ছে। শান্তি শৃঙ্খলা নিশ্চিতের জন্য স্থানীয় প্রশাসন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে জনপ্রশাসন সচিব ছিলেন, এখানে সিনিয়র সচিব ছিলেন, এবং মন্ত্রিপরিষদ সচিব এবং আপনার স্বরাষ্ট্র সচিব সবাই আর কি যেটার দিকে বলেছেন যে আমাদের দেখেছে যে তফসিল ঘোষণার পর থেকে যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কাজ করা শুরু করেন তখন তাদের সংখ্যা কম থাকে এবং তাদের মুভমেন্টের জন্য কিছু অসুবিধা হয়। কিন্তু আমরা এটা বলেছি যেন পূর্ণ মাত্রায় তারা প্রথম থেকে কাজটা করতে পারেন, যাতে আমাদের নির্বাচন আচরণ বিধি নিশ্চিত করার বিষয়টা আমাদের নিয়ে বাড়তি চিন্তার মধ্যে যেন না আসতে হয়। এবং যে প্রয়োজনীয় পরিমাণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা, তাদেরকেও জুডিশিয়াল সার্ভিসেস যে কমিটি করা হয়, আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা যে অনুরোধটা করব সেটা তারা ওইভাবেই তাদের কি বলে কমিটি করে দিবেন, বা কমিটির জন্য আমাদের পর্যাপ্ত লোক দিবেন, আমরা এখান থেকে করে নেব। বার্ষিক এবং পাবলিক পরীক্ষার সময়সূচি নিয়ে আমরা বলেছি যে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, ইউজুয়ালি ফেব্রুয়ারিতে এসএসসি এইচএসসি পরীক্ষাগুলো থাকে না, তারপরে রোজা, কাজেই এই জিনিসটার দিকে দৃষ্টি রাখতে হবে যেন আমাদের পাবলিক পরীক্ষার সাথে কনফ্লিক্ট না করে নির্বাচনকে। বিদ্যুতের ব্যাপারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারেও আমরা বলেছি যে আমরা বিশেষ করে ভোট গ্রহণ তো হয় বিকাল 4টা পর্যন্ত, তারপরে ভোট কাউন্ট করতে হয়তো একটু বেশি সময় লাগে, এবং পেরিফেরির মধ্যে যারা থাকেন ভোটার, তাদের ভোট গ্রহণ নিয়ে অনেক সময় একটু বেশি সময়ও লেগে যায়। কাজে বিদ্যুতের প্রভাবটা যেন নিশ্চিত করা যায়, সেই জন্য আমরা বিদ্যুৎ সচিব ওনার দৃষ্টিতে বিষয়টা এনেছি। মেডিকেল টিম গঠন করা, যাতে আনফর্চুনেট কোনো কিছু যদি হয় তাহলে সেটা যেন আমরা সামাল দিতে পারি। মেডিকেল টিমগুলো রাখা, কেন্দ্রভিত্তিক বা ক্লাস্টার করে মেডিকেল টিম রাখবেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগকে সেভাবে বলা হয়েছে। নির্বাচনকালে যানবাহন এবং নৌযানের চলাচলের উপরে নিষেধাজ্ঞা, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া যে একটা নির্দিষ্ট সময়ে নদীপথে এবং অন্যান্য স্থলপথে যানবাহনের চলাচলের উপরে সীমিত করা হয়। তো সেই অনুযায়ী তাদের প্রস্তুতি থাকতে হবে। এবারে নতুন সংযোজন যেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং আমাদের দেশে যারা আছেন নির্বাচনী ব্যবস্থার সাথে, কার্যক্রমের সাথে যারা জড়িত, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে যারা আছেন, তারা যেহেতু এবার নতুন করে এই ব্যবস্থার মধ্যে আসছেন, তো সেই ব্যাপারটাই আমরা একটু তাদেরকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছি, যাতে তারা স্ব অর্গানাইজেশনের ডাউন দ্য লাইন তারা জানিয়ে দিতে পারেন যে নির্বাচনের সাথে যারা জড়িত থাকবেন এবং যারা সরকারি চাকরিজীবী, তারা কর্মক্ষেত্রের সুবাদে নিজের ভোট কেন্দ্রের মানে কনস্টিটিউয়েন্সির বাইরে কর্মরত আছেন, তারাও এবার ভোট দিতে পারবেন। সে ব্যবস্থাটাও আমরা তাদেরকে জানিয়েছি এবং আমরা আশা করছি
যে ট্রায়াল অ্যাপ যেটা আমরা লঞ্চ করবো, সেই ট্রায়ালটা চালু করা হয়েছে, তৈরি করা হয়েছে, এবং আমরা আশা করছি 16ই নভেম্বর আমরা এই অ্যাপটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। আর যদি আমাদের মোটামুটিভাবে যে ট্রাবল শুটিং যেটা আছে সেটুকু কমপ্লিট হয়ে গেলে করা যাবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার এবং অন্যান্য জিনিস এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা, প্লাস এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় আসে তাহলে সেটা কন্টেন করার জন্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। গত পূজায় এনটিএমসি থেকে একটা অ্যাপ আপনার ব্যবহার করা হয়েছিল, সেটার নিয়েও আমরা আলোচনা করেছি। সেটার উপযোগিতা আমাদের যদি নিশ্চিত করা যায় তাহলে আমরা সেভাবে আগাবো। এর সাথে আমাদের এখানেও একটা সেল গঠন করা হবে যাতে এই জিনিসটা অপপ্রচার যে কোনোভাবেই আর কি কন্টেন করার জন্য করা যেতে পারে, যাতে অন্ততপক্ষে আপনার ভুল তথ্য, ভুল প্রচারণার মাধ্যমে মানুষকে যেন বিভ্রান্ত না করা হয়, সঠিক তথ্য প্রবাহটা যেন নিশ্চিত করা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বিষয়ের যে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে। এটা রুটিন ম্যাটার এবং এটা রেগুলার পদ্ধতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের কর্মক্ষেত্রের বলয়ে এটা করছেন, এবং এইটা মোটামুটিভাবে এই ছিল আজকের। এবং আর একটা প্রশ্ন আসছিল যে মাঠ পর্যায়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাদের বদলির বিষয়টা নিয়ে আলোচনা আসছে। হ্যাঁ, বদলি হবেন, এবং তারা মাঠ প্রশাসনের যে সমস্ত বদলিগুলো হবে সেটা প্রাথমিকভাবে এখন আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা নিজস্ব পরিফেরিতে কাজ করছেন, এবং পরবর্তীতে যখন নির্বাচন তফসিল ঘোষণা হবে তারপরে যদি প্রাসঙ্গিক হয় সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশন থেকেও তাদের সেভাবে আমরা জানাবো। মোটামুটিভাবে এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। এখন ভোট গ্রহণের একটা বিষয় প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে আজকে ইলেকশন কমিশনের গেজেট প্রকাশ করেছে যেখানে শাপলার টলি প্রতীক যুক্ত করা হয়েছে। আমার একটা জানা যে ইলেকশন কমিশন বলেছিল যে বিধিমালা না থাকা শাপলা দেওয়া হচ্ছে না এবং নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক দিবে। তাহলে হঠাৎ করে শাপলা টলি যুক্ত করা হলো কোন বিধিবিধানের আলোকে? এক। আর দ্বিতীয়ত হচ্ছে ইলেকশন কমিশন মনে করে কিনা যে একটি দলের দাবির প্রেক্ষিতে এই সংশোধন এর ফলে অন্য দলগুলো ইলেকশন কমিশন হচ্ছে আরো অনেক বেশি দাবি করতে পারে, এবং যেটা ইলেকশন কমিশনের জন্য এভাবে বারবার সংশোধনের প্রশ্ন আসতে পারে। আমরা নির্বাচন পরিচালনা বিধিমালার এই তফসিলটা সংশোধন করা হয়েছে। কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এইরকম এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। এখন আপনি যেটা বলছেন যে শাপলা কলি রাখা হয়েছে কেন, তো নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে তো সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কোনো এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি তারা শাপলা প্রতীকটা চেয়েছে। শাপলা কলির ভিতরে পার্থক্য আছে, এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবে দাবি করতে থাকেন তো সেটা বলতে তো পারেন সবাই অনেক কিছু, সেটা যদি কমিশনের বিবেচনায় মনে হয় যে তারা চিন্তা করবেন তাহলে সেটা সময়ের ব্যাপার। এটা তো অগ্রিম কোনো কিছু বলার সুযোগ আমার মনে হয় না যে আছে। কিসের ভিত্তিতে আমি বললাম তো যে এটা কিছু কিছু প্রতীক সম্পর্কে বিরূপ কিছু মতামত আমাদের কানে এসছে, যেমন আসছে সেই কথাগুলো, সেই জিনিসগুলো কমিশন মনে করেছে এটা সংশোধন করার দরকার বা করা যেতে পারে, সেই বিবেচনায় এটা করেছেন। এখন আপনি যদি বিবেচনার
প্রেক্ষাপটটা জানতে চান যে বিবেচনাটা কেন করা হয়েছে, এটা বললাম। এখন যেহেতু বিরূপ কিছু সমালোচনা আসছে, সেই জন্য এটা বাদ দিয়ে কিছু নতুন কথা আসছে, সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে 119টাতে এসছে। আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি বলেছিল যে ইলেকশন কমিশন শাপলা প্রতীক যুক্ত না করে স্বৈরাচারী আচরণ করছে, আপনারা কি মনে করেন যে এসি স্বৈরাচারী আচরণ থেকে ফিরে আসছে? একটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দলের মন্তব্যের উপরে আমার কি মতামত করা উচিত, মন্তব্য দেওয়া উচিত? কেন এটা তো আমার মনে হয় যে আমার এখতিয়ারাধীন নয় এবং আমার মতামত দেওয়াটাও উচিত না। এখন আমাকে কে ভালো বললো বা খারাপ বললো, আমরা আমাদের নৈতিক দায়িত্বটা পালন করতে থাকি, সেটাই হচ্ছে আমাদের দরকার। এটা কে চেয়েছে বা না চেয়েছে, নির্বাচন কমিশন মনে করেছে যে শাপলা কলির সাথে আরো কিছু নতুন আপনার কি বলে সিম্বল অন্তর্ভুক্ত করা হবে, সেটা করা হয়েছে। এখন আমি বারবার করে বলছি যে একটা জিনিস বলছি যে কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য আসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে, এটা সংশোধন করলে করা যেতে পারে, সেই হিসেবে করেছে। এখন আর তখনের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে। এটা আজকে যেমন করেছে, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার সংশোধন করবে। এটা তো কোনো স্ট্যাটিক কোনো বিষয় না, এটাতে এটা কমিশন কোন বিবেচনায় এটা নিয়েছেন, এটা কমিশনের এখতিয়ার। কমিশন মনে করেছেন এটা করেছেন। এখানে নতুন করে বিতর্কের কোনো তো যৌক্তিক কারণ দেখছি না। অবশ্যই স্বাধীন প্রতিষ্ঠান, তা নাহলে কেন সংশোধন করবে? স্বাধীনতা আছে বলেই তো সংশোধন করেছে। এটা এই ব্যাপারেও আমার কোনো বক্তব্য নেই। তার কারণ হচ্ছে যে কারোর নেওয়া বা না নেওয়াটা তাদের যারা বলেছেন তারা এর জন্য তার যদি শোনেন, আমি অনেক আগেও একটা কথা বলেছি, প্লিজ লিসেন টু মি। আমি অনেক আগে আপনাদেরকে একটা কথা বলেছি, যদি নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দিব না। কেন যদি 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 হয় তাহলে ঠিক আছে, বলেছেন, ভালো কথা, আমিও শুনলাম আপনার মাধ্যমে। এরপরে যদি কমিশন যেটা মনে করবেন সেইভাবে করবে। আজকে প্রসঙ্গের বাইরে হচ্ছে, আমরা এই প্রসঙ্গ শেষ হলে বলেন অন্য ভাই, প্রত্যেকটা কমিশন যেটা মনে করেছেন নতুন প্রতীক এভাবে দেওয়া যেতে পারে সেটা দেওয়া হয়েছে। এখন আপনি যদি বলেন এটা কেন করা হলো, ওটা কেন করা হলো না, এর জবাব তো মুশকিলের ব্যাপার। এই কেন এইটাকে রাখা হলো না, কেন ওইটাকে রাখা হলো, এটা তো আপেক্ষিক প্রশ্ন। আমার মনে হয় যে এ ব্যাপারে আমি যথেষ্ট কথা বলেছি। আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন। আচ্ছা, দল নিবন্ধনের ব্যাপারে নতুন দল নিবন্ধনের ব্যাপারে আমরা মাঠ পর্যায় থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে, সেই তথ্যগুলো নিয়ে এখন আমাদের মাননীয় কমিশনার আনোয়ার সরকার সাহেব এটা পর্যালোচনা করছেন। এটা আগামী সপ্তাহের 2-1 দিনের ভিতরে আমরা ফাইনালাইজ করবো বলে আমার বিশ্বাস। ভাই, আমি যেটা বলেছি সেটা বলেছি, চলতি সপ্তাহে আজকেও তো পর্যালোচনা করছেন, হয়তো যদি রাত 10টার সময় এটা কমপ্লিট হয়ে তাহলে আজকের সপ্তাহে হলো, আগামীকালকেও আমরা অফিস করবো, শনিবারও করবো। আমরা তো এখন 24 ঘন্টায় 7 ডেজ উইকে আমরা কাজ করি। কাজে এটা আমি আপনাদের যেহেতু সাপ্তাহিক ছুটির বিষয়টা বিবেচনায় রেখে আমি আগে বলছি। আর একটা জিনিস বুঝতে হবে যে কখনো কখনো এই যে এটা তো একদম সরলীকরণ না যে এই লাইনের বাইরে যাওয়া যাবে না। আমাদের একটা সুষ্ঠু জিনিসকে আনার জন্য যে প্রয়োজন, যতটুকু পর্যালোচনা করার দরকার, আপনাদেরই তো উচিত যে আপনাদের বলা উচিত যে ভালোভাবে পর্যালোচনা করে দেন যেন ত্রুটি মুক্ত থাকে। এখন গতকালকে এটা দিতে চেয়েছি বলে আজকে এটা দিলে কি অশুদ্ধ হবে? আমার মনে হয় যে না। গণভোট নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা শুনেছি গণভোটের সিদ্ধান্ত, আমরা শুনেছি ওনারা বলেছেন নভেম্বরে। আজকে যেটা আসছিলেন একটা দল এসে বলেছেন যে তারা নভেম্বরে গণভোট চান। আমরা শুনেছি। আমাদের এখানে গণভোটের সিদ্ধান্তটা তো আপনারা জানেন, গত পরশুদিন বোধহয় পেপারে নাকি গতকালকে পেপারে হেডলাইন ছিল যেটা সরকার সিদ্ধান্ত দিবে। সরকার সিদ্ধান্ত দিক। স্যার, এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। স্যার, এনসিপির স্যার প্রতীক নিয়ে যেমন একটা চ্যালেঞ্জ ফেস করেছেন ভাই, আমি আপনাদেরকে বারবার করে একটা জিনিস বলছি, কোনো একটা রাজনৈতিক, আমি একটা জিনিস বলে নিই, কোনো একটা রাজনৈতিক দলের মন্তব্যের উপরে মতামত দেওয়ার আমি দেব না।
প্লিজ আমি আবারও বলছি, কোনো একটা রাজনৈতিক দলের কোনো মন্তব্যের পরে মতামত আমি দিব না। আমি শুধু কমিশনের পক্ষ থেকে যেটা বলার দরকার আমি সেটুকুই বলছি। কে কি ভাই আমি না, ভোটকেন্দ্রের বিষয়ে আগুন অগ্নি এটা ফায়ার সার্ভিসকে সেন্সিটাইজ করে রাখার কথা বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা দায়িত্ব নেবে। স্যার আমার একটা প্রশ্ন, স্যার একটু প্রশ্ন ভাই একসাথে সবাই উত্তর প্রশ্ন করলে তো হবে না। আজকের আলোচনাটার মধ্যে আসেন, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই ব্যাপারে প্রেস ব্রিফিং করা হয়েছে, সে ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না, কেন ওনাদের দপ্তরের প্রেস ব্রিফিং ওনারা করে দিয়েছেন, আমি আবার বাড়তি কেন বলবো এটা? স্যার এখানে একটা চ্যালেঞ্জ আছে স্যার আগামী নির্বাচন নিয়ে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ বিগত 3টা নির্বাচন, যে বিতর্কিত 3টা নির্বাচনের কথা বলা হয় যে যারা দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দল নিরপেক্ষ ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে যারা ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন আইন শৃঙ্খলা বাহিনী, সেই বিষয়ে আপনি একটু বলেছেন প্যানেল করছেন, আসলে প্যানেলটা করার পর এই দল নিরপেক্ষ ব্যক্তি কিভাবে নির্বাচন করবেন আর কি, এটা আপনাদের চ্যালেঞ্জ মনে করেন কিনা, এবং সেটা কি এটা ব্যাপারে সংস্থা দিয়ে কোনো তদন্ত করবেন কিনা, এটা এই জিনিসগুলো তাদের উপর ডিপেন্ড করবে না। আমরা প্যানেলটা তৈরি করার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন যে কিভাবে এটাকে যাচাই বাছাই করবেন। নিশ্চয়ই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে আমরা এটাকে করব। শোনেন, আমরা চেষ্টা করছি যতটুকু নিরপেক্ষ করা যায়, এবং সব কিছুই আমাদের চেষ্টা আছে। আপনারাও যদি এখানে দেখেন যে কাউকে মনে হয় যে এনার এই প্যানেলভুক্ত এই ব্যক্তি সম্পর্কে, এটা সংশোধনের ব্যবস্থা করাই যাবে। এটা নিয়ে এটা তো আমার কিছু বিরাট ব্যাপার না, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা একটা সংশোধন করতেই পারবো। স্যার একটা প্রশ্ন, স্যার প্রতিদিন কমিশনে বিভিন্ন দল আসছে তাদের দাবি নিয়ে, এটা কি আপনারা চাপ মনে করছেন কিনা, আর এটা কি অনানুষ্ঠানিক সংলাপ কিনা? শোনেন, নির্বাচনের সাথে 3টা মূল ধারা, একটা হচ্ছে যে রাজনৈতিক দল যারা ভোটে অংশগ্রহণ করবেন, ভোটার এবং নির্বাচন কমিশন। কাজে এই তিনটা কি বলে মেইন স্ট্রিম একটা আর একটার সাথে ইন্টারাক্ট করতেই আসবে, এবং করতে আসার অর্থই না যে আমাদের সাথে দেখা করতে আসলেই যে আমরা চাপের মুখে আছি, এটা চিন্তা করাটা আমি মনে করি অত্যন্ত অমূলক। আপনাদের সবাইকে ধন্যবাদ।